আমার ফিলগুলো কখনোই মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা কিন্তু ভেঙে যাওয়ার পরে, এই জন্য যে আমার ঘুমন্ত অবস্থায় কিছু হয় তা না, কিন্তু যে স্বপ্ন দেখছি না, ঘুম হট করে ভেঙে যাওয়ার পরে না আমি ভাবি যে উঠবো, তখন আর উঠতে পারি না। একদম সজ্ঞানে দেখা, হ্যাঁ একদম সজ্ঞানে ফিল করে জিনিসগুলোকে। আমি তো চিত হয়ে শুয়ে আছি, ভাবো আমার মাথার ঠিক এই পাশটায়, মানে আমি যে এইভাবে ঘড়িটা দেখছিলাম, তো ঘড়িটা দেখতে গিয়ে মাথাটা ঘুরেছে, দেখি মাথার উপরে একদম দাঁড়িয়েছে, একদম সামনে, ভাবো দূরও না, আর চেহারাটাও কি একদম পরিষ্কার, মুখটা বোঝা যাচ্ছে। দেখি আমার হাজব্যান্ড খাটে বসে কাঁদছে। আমি কি হলো, কাঁদছো কেন? বলে কি আমাকে না নিয়ে যাবে বলছে। কে নিয়ে যাবে? ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে। আমি কে দাঁড়িয়ে আছে? ওই যে মহিলাটা আমাকে বলছে নিয়ে যাবে। আমাকে কিন্তু মেরে ফেলবে বলছে, আমাকে ডাকছে, আয় 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 করে ডাকছে। আমি কোথায়? বলে ওই যে ওখানটায়। আমি কোথায় বলো? ও দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। হতে পারে যে সে হয়তো পাশে এসে দাঁড়াচ্ছে, বা আই ডোন্ট নো। মানে তুমি কি সাহারার কথা বলছো? আমি জানি না, আমার না সাহারার ব্যাপারটা বোধহয় খুব একটা না, কেননা উনি গল্প শুরু হওয়ার আগে কথা হচ্ছিল, তখন উনি বলছিলেন যে ওনার এই ব্যাপারটা নিয়ে একটু বাজে অভিজ্ঞতাও একটা আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই সিরিজে। হোপফুলি আপনারা সবাই ভালোই আছেন। তবে আমাদের এখানে যেই ইনসিডেন্টগুলোকে এখানে আনা হয়, বা আমাদের গেস্টরা যেসব ইনসিডেন্টগুলোকে শেয়ার করে, সেই পরিস্থিতিতে ওনারা যে খুব একটা ভালো থাকেন তা নয়, তাই তো? আর আজকে আমাদের স্টুডিওতে যিনি এসেছেন, সুমিতা দি, উনি আজকেও একাধিক ঘটনা নিয়ে এসেছেন, এবং মোস্টলি যদি দেখা যায় তাহলে পরে আমাদের এখানে একাধিক ঘটনাই হয় ম্যাক্সিমাম এপিসোডে। সো আমরা কথা বলি সুমিতা দির সঙ্গে। দিদি, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছেন আপনি? ভালো আছি। গ্রেট। আর দিদি, আপনি কি হাউসওয়াইফ? হ্যাঁ, আমি হাউসওয়াইফ। আচ্ছা, আর আপনি এখানেই থাকেন? হ্যাঁ, শিলিগুড়িতে আমি থাকি। গ্রেট। সো আজকে আমরা বেশ কয়েকটা ঘটনা শুনবো, একাধিক। সো শুনি ঘটনা। হ্যাঁ শুনি। ছোটোবেলার থেকেই তো আমরা ভূতের নানা রকম গল্প শুনে বড় হয়েছি। মারা ভূতের ভয় দেখাতো, বাইরে যাবি না, ভূত আছে কিন্তু ধরে ফেলবে, অন্ধকার হলে বিকেল হলে পরে বাইরে যাবি না। তো ভূত শুনতাম, ভূত, কিন্তু ভূতটা কী জিনিস এটা তো কখনো দেখিনি, চোখে দেখিনি, আর ফিলও করিনি ওইভাবে। তো বড় হয়েছি, তখনও ভূতের গল্প মা বলতো, ভূতের নানা রকম গল্প বলতো, কাল্পনিক। সেগুলো পরে বড় হয়ে বুঝলাম সেগুলো একটা কাল্পনিক গল্পই ছিল, মারা বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলতো। তো বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আমি বেশ কিছু জিনিস ফিল করেছি। হ্যাঁ, মানে কীরকম যেন একটা অনুভূতি হতো যে কেউ মনে হয় আছে, কিছু যেন একটা অনুভব করতে পারি, মানে কিছু তো একটা আছে যেটা বিরক্ত করে, মানে খারাপ কিছুই করার চেষ্টা করে, ভালো কিছু কিন্তু করার চেষ্টা করেন, মানে সম্ভবত বলতে পারো ওটা মন্দ আত্মাই বলতে পারো, ভালো কিছু না। সেটা আপনি আপনার মানে পরিবারের সঙ্গে এই কথাটা শেয়ার করেছেন? না, হাজব্যান্ডের সাথে মাঝে মাঝে শেয়ার করতাম, কারণ আমার বেশিরভাগ এই ফিলগুলো রাত্রিবেলা হতো। মাঝরাতে যখনই ঘুম ভেঙে যেত তখনই আমি ফিল করতে পারতাম যে আমার কেউ যেন আমার পাশে আছে। আর আমি যখন মানে আমি চাইতাম যে আমি উঠে বসবো, আমি ঠিক সেটা পারতাম না। আমি কিন্তু একদম জাগনাই আছি, আমি দেখতে পাচ্ছি সব কিছু, কিন্তু আমি যে উঠে বসবো বা পাশে কাউকে ডাকবো, আমার কিছু একটা অনুভূতি হচ্ছে, সেটা কিন্তু আমি পারতাম না। মানে সেটা কি শক্তি পেতেন না? হ্যাঁ, শক্তি পেতাম না, আমাকে কেউ যেন জোর করে আটকে রেখে দিয়েছে, মানে এত শরীরটা পুরো ভার হয়ে যেত একদম, এতটাই। তো এই জিনিসগুলো হাজব্যান্ডকে বলেছি, শেয়ার করেছি, কিন্তু ও সেইভাবে কোনোদিন সেটাকে গুরুত্ব দেয়নি। তো যাই হোক, তো এইভাবে তো গেলই বেশ কয়েক বছর। তো হঠাৎ হাজব্যান্ডের একটা কর্মসূত্রে এক জায়গায় যেতে হবে, বাইরে কাজে যেতে হবে, ওই
এখান থেকে বেশি দূর না, বলরাম ওখানে একটা ফ্যাক্টরি আছে, প্যারিস প্লাস্টার ফ্যাক্টরি, তো ওখানে কাজে যেতে হবে। তো বললো ওখানে থাকতে হবে, তা আমি একা একা কী করে থাকবো, তাহলে তুমিও চলো। তখন আমার ছোটো মেয়েটা 1.5 থেকে 2 বছর বয়স, আর বড় মেয়ের বয়স হবে হচ্ছে ওই 3 বছর, 2.5 বছর, খুব বেশি তো ডিফারেন্স না ওদের, দুটোই তখন ছোট ছোট। তাই আমি বললাম 2 মেয়েকে কী করে নিয়ে যাবো, ছোটোটা বড়োটা তখন সদ্য স্কুলে ভর্তি হয়েছে, তাহলে বড়োটাকে শ্বশুরবাড়িতে রেখে গেলাম, ছোটোটাকে নিয়ে গেলাম। তো গেলাম, তো বিশাল বড় ফ্যাক্টরি তো বিশাল বড়, প্যারিস প্লাস্টারের ফ্যাক্টরি, ওটা বন্ধ ছিল বহু বছর। আচ্ছা, বহু বছর, কী কারণে বন্ধ ছিল আমি ঠিক জানি না, তবে আশেপাশে থেকে জানতে পারলাম যে ওখানে খুব ডাকাতি হতো। আচ্ছা, হ্যাঁ, গরু, ওই গ্রাম তো, গ্রামের থেকে গরু চুরি করে ডাকাতরা ওই ফ্যাক্টরি হয়ে পার হতো, দেয়ালের ওই পার হতো। তো যাই হোক, তো ওখানে গেলাম, সেরকম তো লোকজন কিছু ছিল না ফ্যাক্টরির ভিতরে। 2টো ঘর ছিল, কোয়ার্টার আর একটা অফিস রুম ছিল। একটাতে আমার হাজব্যান্ড থাকবো, আর একটা পাশে একটা ফিটার ছিল, নেপালি একজন ফিটার ছিল, উনি থাকতেন। উনি আবার সবসময় থাকতেন না, কখনো কখনো বাড়ি চলে যেতেন। তো দিনের বেলা তো ফ্যাক্টরিতে সবাই কাজ টাজ করতো, লোকজন থাকতো, দিনের বেলা প্রচুর লোকজন থাকতো। তো সন্ধ্যের পরে তো আর থাকতো না, সন্ধ্যের পরে ফাঁকাই থাকতো, সবাই যে যার মতো চলে যেত। তো রাত্রিবেলায় আমি আমার হাজব্যান্ডই থাকতাম, আর কেউ থাকতো না, আর আমার ছোটো মেয়েটা থাকতো। তো সেইভাবে দিন কাটছিল ভালোই, যদিও মানে পরিবেশটা সেরকম খুব একটা সুবিধের ছিল না, কীরকম চতুর্দিকে মানে পুরো অন্ধকার, অনেক বড় এরিয়া তো, অনেক বড় এরিয়া, আর পুরো এরিয়াতে আর কেউ লাইট দিতে পারে না, তো পেছন দিকটা পুরো অন্ধকার থাকতো। তো ওইভাবে যাচ্ছিল। আমরা যেমন বিকেল হলে পরে দরজা বন্ধ করে দিয়ে ঘরে থাকতাম, ঘরের ভিতরে থাকতাম। তো হঠাৎ একদিন মালিক বলছে যে রাত্রিবেলায় প্রোডাকশন করতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, দিনের বেলা হচ্ছে না, রাতেও করতে হবে। এবার ওই গ্রাম সাইডের এরিয়াগুলো যা হয়, অনেক কিছু সমস্যা, ইলেকট্রিকের সমস্যা খুব, হ্যাঁ, তো রাত্রিবেলার প্রোডাকশন করতে হবে। বললো ঠিক আছে। আমার হাজব্যান্ড তো ম্যানেজারের সাথে গিয়েছিলো, ওখানে ম্যানেজার পোস্টে গেছিলো। তো ঠিক আছে বললো, তাহলে রাতে হবে। তো সব লেবারদেরকে বললো তাহলে তোরা আজকে যাবি না বাড়িতে, রাতে থাকতে হবে, প্রোডাকশন হবে রাতে। ওর ঠিক আছে। তো যথারীতি সন্ধ্যাবেলা থেকেই মেশিন চালু হলো, আর এত আওয়াজ হয় মেশিনে, সারা পুরো মানে বাউন্ডারিটা কাঁপতে থাকে পুরো, একদম এত আওয়াজ হয়, হ্যাঁ ভাইব্রেশনে, এত বেশি ভাইব্রেশন হয়। তো যথারীতি ওরা তো কাজ করছে, আমার হাজব্যান্ডও খাওয়া দাওয়া করে এই 10টা-11টা নাগাদ ফ্যাক্টরির ভিতরে চলে গেল একদম। বলছে তুমি কিন্তু আর আমাকে আওয়াজ দিলেও আমি কিন্তু শুনতে পাবো না, কিন্তু আমি কিন্তু ভিতরে যাচ্ছি। ঠিক আছে, এত আওয়াজ হয় কেউ শুনতে পাবে না। তো ঠিক আছে। তো রাত্রিবেলা যথারীতি মেয়েকেও খাইয়ে দিয়ে আমি আর মেয়ে শুলাম ঘরে, যেহেতু একটুখানি আমি ভয় পাই বলে লাইটটা জ্বালিয়ে শুয়েছি, লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে আছি। হঠাৎ রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে দেখি কটা বাজে, ঘড়ির দিকে তাকিয়ে এখনও তো হাজব্যান্ড ঘরেই আসলো না, কী ব্যাপার হলো। ঘরটা আবজানো ছিল, যদিও রাত্রিবেলায় আসে। তো দেখি কটা বাজে, দেখি তখন আমার এখন টাইমটা অত মনে পড়ছে না, কিন্তু মাঝরাত প্রায় বলতে গেলে, হ্যাঁ মাঝরাত। তো হঠাৎ দেখি মাথার উপরে কেউ দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরে। আমি একদম হয়ে গেলাম, এটা কি? পুরো একদম আমার মাথার উপরে এখন দাঁড়িয়ে আছে, পুরো সাদা কাপড় পরে, কিন্তু বুঝতে পারলাম যে সেটা একজন মহিলাই। ভাবলাম, আমি পুরো একদম হয়ে গিয়ে আমি মানে কাকে ডাকবো, কাকে চিৎকার করব না কি করব। পাশে তো আমার মেয়ে, ছোট, সে খুব ছোট, মানে কি মানে মাথার সামনে মানে খাটের পাশে, হ্যাঁ আমি তো চিত হয়ে শুয়ে আছি, ভাবো আমার মাথার ঠিক এই পাশটায়, মানে আমি যে এইভাবে ঘড়িটা দেখছিলাম, তো ঘড়িটা দেখতে গিয়ে মাথাটা ঘুরেছে, দেখি মাথার উপরে একদম দাঁড়িয়েছে, একদম সামনে, ভাবো দূরও না। আর চেহারাটাও কি একদম পরিষ্কার, মুখটা বোঝা যাচ্ছে, মুখটা কিন্তু ঢাকা না, মুখটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সেটা চেনাশোনা কেউ না, কিন্তু মুখটা আমি দেখতে পাচ্ছি, মুখটা যে ঢাকা না, সারা শরীরটা ঢাকা সাদা কাপড়ে, কিন্তু মুখটা ঢাকা না। তো আমি হতভম্ব হয়ে গেলাম যে আমার ঘরে কে চলে আসলো। আমি ঠিক তাই ভাবলাম না, ঘরে কেউ আসলো, কিন্তু দরজা তো বন্ধ দেখছি, আর ফ্যাক্টরিতে আওয়াজও হচ্ছে, আমার হাজব্যান্ডও আসেনি। তো আমি এত কিছু চিন্তা করছি যে কে, আবার আমি ঘুরে তাকায় দেখার চেষ্টা করি, দাঁড়িয়েই আছে, স্টিল দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো আওয়াজ নেই, কোনো মুভমেন্টও নেই, কিচ্ছু নেই, কিন্তু একদম এক জায়গায় দাঁড়িয়েছে। এবার
পাশে কাকে ডাকবো? আমি তো ছোটো মেয়ে তো খুবই ছোটো, 2 বছরের মেয়ে, তাকে ডেকে আমি কি বলবো? দেখছি মেয়ে তো ঘুমিয়ে আছে। আমি ভাবলাম তাহলে উঠি, কিন্তু উঠতে তো আর পারছি না। উঠার কত চেষ্টা করছি কিন্তু উঠতে আর পারছি না, পুরো শক্ত হয়ে গেছে আমার শরীর। এবার যে চিৎকার করব সেটাও আমি আওয়াজ মানে করছি, কিন্তু আওয়াজ আমার বেরোচ্ছে না মুখ থেকে, মানে ওই বাকরোধ, হ্যাঁ ওরকম টাইপের হারিয়ে যায় না, হ্যাঁ এরকম মানে সব শরীর এত ভারী হয়ে গেছে, এত ভারী হয়ে গেছে, মনে হয় যেন আমি ডবল হয়ে গেছি, এরকম হয়ে গেছে। তা আমি কি করব না, মানে আমার কোনো দিশাই আমি খুঁজে পাচ্ছি না যে আমি কী করবো সেই মুহূর্তে। পাশে মেয়েটাও, ছোটো মেয়েটা, ওরও চিন্তা হচ্ছে, ও ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছি যে মেয়েটার জন্য কোনো ক্ষতি না করে। হ্যাঁ, তো কি করব? তখন তো ফোনও ছিল না, তো যে ফোন করে কাউকে ডাকবো, বেশ কয়েক বছর আগের কথা, বেশ কয়েক বছরই হয়ে গেছে ঘটনাটা, তখন অত ফোন ছিল না যে আমি ফোন করে ডাকবো, সেই শক্তিটুকু তো আমার নেই। তো আর ওই এন্টিটি যে আছে সে ওইভাবে দাঁড়িয়ে আছে, ওর কোনো আর কিন্তু ঘরে রীতিমতো লাইট জ্বলছে, কিন্তু এই জন্য আমি যে অন্ধকার ঘরে কিছু দেখছি সেটা না, কিন্তু আমি লাইট জ্বালিয়ে ঘুমানোর অভ্যাস আমার খুব, যে একটু আমি ভীতু টাইপের, তো লাইট জ্বালিয়ে শুই আমি, যার জন্য। তো অনেক চেষ্টা করছি, কিছুতেই আমি পারছি না যে উঠবো ডাকবো। হঠাৎ যাই হোক আমার মধ্যে একটুখানি শক্তি আসলে উঠে বসলাম। উঠে বসার পর দেখি কিন্তু নেই। তা আমি যাই হোক দরজাটা খুলে বাইরে দৌড়ে গেছি যে কি ব্যাপার, কোথায় গেল? বাইরে তো অন্ধকার, দেখছি যে কোথাও দেখতে পাচ্ছি না। এদিকে আবার মেয়েটা ঘরে শুয়ে আছে, সেটা আবার ভয় আমার, যদি মেয়েটার জন্য কোনো ক্ষতি নয়। এবার ফ্যাক্টরির ভিতরে যেতে পারছি না, মেয়ে ঘরে শুয়ে আছে, কি করব বলে আমি মানে ওইখানটা দাঁড়িয়ে আছি। কি করবো আমার দিশেহারা একদম, একবারে কাকে কিভাবে কি বলবো, মানে এটা আমার চোখে দেখাতো একদম একেবারে যে কিছু তো আমি তো দেখলাম, সেটা কেউ তো আমার ক্ষতি করতে আসছিল। তো হঠাৎ দেখি একটা বিশাল বড় একটা আওয়াজ হলো, পুরো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, লাইট টাইট সব অফ হয়ে গেল, শর্ট সার্কিট হয়ে দেখি সব লেবারগুলো, আমার হাজব্যান্ড সব বেরিয়ে আসলো। আমার হাজব্যান্ডের দেখি হাতও পুড়ে গেছে, বললো মেশিন চালাতে গিয়ে শর্ট সার্কিট হয়ে লাইট টাইট সব উড়ে গেল, সারা রাতে আর লাইটই আসলো না। আরো সাংঘাতিক পরিবেশ, হ্যাঁ আরো সাংঘাতিক পরিবেশ। কাজ তো বন্ধ হয়ে গেলো, হাজব্যান্ড তো আমার ঘরে থাকলো, কিন্তু কারেন্ট চলে গেল, তারপরে কিন্তু আর কিছু হলো না। কিন্তু ওই ঘটনার পরে কিন্তু এটা হলো যে পুরো শর্ট সার্কিট হয়ে গেল। ওখানে একটা পোলও আছে, আমার ফ্যাক্টরির ভিতরে একটা পোল বসানো আছে, ওখানে গিয়েও ওরা চেষ্টা করলো, দেখলো যে না, ওখান থেকে পুরো শর্ট সার্কিট হয়ে গিয়ে পুরো ফ্যাক্টরির লাইট মেশিন সব বন্ধ হয়ে গেছে সব। আর আপনি তারপরে আপনার হাজব্যান্ডকে জানালেন? না, তখন তো আমি কিছু বললাম না, তখন একটা এরকম ঘটনা ঘটলো, এখন এত রাতে প্রোডাকশন বন্ধ হয়ে গেল, এতগুলো লেবার মিস্ত্রি কোথায় থাকবে, কি করবে, যাই হোক একটা বাজে ব্যাপার হলো। যাই হোক রাত তো গেলাম, সকালে বলেছিলাম আমার হাজব্যান্ডকে, যখন সকালে সব বললাম, ও আমাকে ভাবছে আমি মানে মিথ্যে বলছি। আমি বলছি না, এটা আমি নিজের চোখে দেখেছি, আর এই যে না যে ঘুমন্ত অবস্থায় না, আমি ঘুম ভেঙে গেছিলো। আর যেহেতু হাজব্যান্ড ভিতরে কাজ করছে, আমার কিন্তু ঘুম আসছিল না রাত্রিবেলায়, বা মনের একটা ভ্রম হতে পারে, হ্যাঁ ওরকম। তাই হয়তো হাসলো প্রথমে, আমি বললাম না, এটা ওরকম হতে পারে না, আমি যতটুকু আমার অনুভূতিতে যা কাজ করছে যেটা এরকম কিছু না। তারপরে ও জিজ্ঞেস করলো কাউকে, তখন কারো কাছ থেকে জানতে পারলো যে এর আগে যে ম্যানেজার ছিল তার ওয়াইফ ওই রুমের মধ্যে গায়ে আগুন লাগিয়ে দিয়ে মারা গেছে। তারপরে তো আমার তো সেই ভয়, আমি আর থাকবো না, তাহলে এখানে আমি আর থাকবো না। তারপরে বেশ কয়েকদিন ছিলাম ওখানে, বেশ কিছু দেখেননি না, তারপরে আর কিছু দেখিনি, বুঝেছো। কিন্তু ওটা যে আমার অভিজ্ঞতা, মানে এটা হয়তো লোকে শুনলে বলবে হয়তো বানিয়ে বলছি, না, এত বছর পরেও কিন্তু আমি ভুলিনি জিনিসটা। আর আজও মনে করলে আমার ওই মুখটা এখনো ভাসে, মানে এতটাই পরিষ্কার দেখেছেন, এত পরিষ্কার, মুখটাও পরিষ্কার, পুরো পরিষ্কার একদম। একটা জাস্ট এমনি মানে কিউরিওসিটির থেকে জিজ্ঞেস করছি আর কি, যে চেহারাটা আপনি দেখেছিলেন আর কি, সেটা কি মানে নর্মাল মানুষের? হ্যাঁ, মনে করুন পোড়া না, কালো মুখ না, বা কোথাও ঝলসে যাওয়া মুখ, সেরকম না, পুরো পরিষ্কার একটা মানুষের মুখ। কিন্তু আর একটা মহিলা, আমি পরিষ্কার। তারপরে তো পরে শুনতে পেলাম যে ওনার ওয়াইফে ওখানে আগুন লাগিয়ে মারা গেছে। তো যাই হোক, তারপরে তো আর বেশি দিন ওখানে ফ্যাক্টরিটা আবার কি কারণবশত বন্ধ হয়ে গেল, সেই জন্যই হয়তো উনি ভেবেছে যে মানে চোরটোরও হতে পারে। হ্যাঁ, প্রথমে আমি তাই ভেবেছি যে কে ঢুকে গেল, যেহেতু ঘরটা আমার আবজানো ছিল, ছিটকানি লাগানো ছিল না ঘরটা, আর আলো তো জ্বলছিল। এমনি তো আশেপাশ থেকে শুনতাম ডাকাতের উপদ্রব আছে, এই আছে সেই আছে, কিন্তু
ওই ভাবলাম হয়তো, কিন্তু যেটা ফিল করলাম সেটা মানে অবাস্তব, মানে ভাবাই যায় না, কল্পনাই করা যায় না। মানে ছোটোর থেকে যা শুনে শুনে বড় হয়েছি, যে নিজের লাইফে যে নিজের চোখে দেখবো, এটা একটু কিছু মানে ভাবলেও আমার এখনও গা শিউরে ওঠে। স্বাভাবিক। এটা মানে আমার লাইফে ওটা মানে ওটা প্রথম ঘটনা আর কি, যে দেখলাম এভাবে আমি কিছু। আর কী করে সেটা থেকে আমি বেরিয়ে আসলাম, সেটা আমি সেই মুহূর্তে কীভাবে আমার শক্তি আসলো, আমি ফট করে উঠলাম, বাইরে বেরিয়ে যেতে পারি, তখন কিন্তু কিছুই ঠিক থাকলো না। তারপরেও কিন্তু আমি আর কিছু দেখিনি, তারপরেও ওখানে বেশ কয়েকদিন ছিলাম, কিন্তু কিছু আর দেখিনি। যাই হোক, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলো আমার, যথারীতি চলে আসলাম শ্বশুরবাড়িতে, ঠিকঠাকই থাকলাম। বেশ কয়েক বছর পর আবার কিছু কিছু জন্য ফিল করতে থাকলাম, আবার কিছু কিছু। ফিলটা তো আপনি আগেও করেছি, তারপর মাঝখানে বন্ধ হয়ে যায়, তারপর আবার ফিল করতে থাকি। ওই আমার ফিলগুলো কখনোই মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা কিন্তু ভেঙে যাওয়ার পর, এই জন্য যে আমার ঘুমন্ত অবস্থায় কিছু হয় তা না, কিন্তু যে স্বপ্ন দেখছি না, ঘুম হট করে ভেঙে যাওয়ার পরে না আমি ভাবি যে উঠবো, তখন আর উঠতে পারি না। মানে একদম সজ্ঞানে দেখা, হ্যাঁ একদম সজ্ঞানে ফিল করা জিনিসগুলোকে। এটা এরকমই, এইভাবে হঠাৎই একদিন ঘরে শুয়ে আছি, আমার শ্বশুরবাড়ির কথাই বলছি, রাত্রিবেলা হট করে আমার মাঝরাতে আবার ঘুম ভেঙে গেল। আমি যে ঘরটাতে থাকতাম, আমার তখন মেয়ে দুটো তখন খুব একটা বড় হয়নি, একজন 5 বছর কি একজন 6 বছর, দুজনকে নিয়ে আমি শুতাম। আমরা 4 জনে একটা রুমে শুতাম, হাজব্যান্ড, আমি, আমার 2 মেয়ে। সামনের দিকে একটা দরজা ছিল, আমার রুমটা এদিকে একটা দরজা, পেছন দিকে একটা দরজা, মানে পেছনে বেরিয়ে যাওয়ার মতো। যেহেতু আমার কাকা শ্বশুরা, জ্যাঠা শ্বশুরা ওখানে থাকে, তো আগে তো একসাথে ছিল জয়েন্ট ফ্যামিলি, এখন তো পরে ভাগ ভাগ হয়ে গেছে। তো পেছন দিকে একটা দরজা ছিল, দরজাটা যদিও আটকানোই থাকতো, খোলা না। ওরকম মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর দেখছি কি, ওই সেম ওই দরজার সামনে এরকম দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরে, সেম যেটা আপনি দেখেছিলেন, কিন্তু চেহারাটা এক না। চেহারাটা কিন্তু এক না, ওই সেমভাবেই সাদা কাপড় পরে, কিন্তু কি দেখি কিন্তু একই জিনিস, একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে, কোনো মুভমেন্ট কিন্তু নেই। আর এই যে না যে অন্য কারো চেহারা, একটা মানুষেরই চেহারা, পরিষ্কার মুখটা কিন্তু বোঝা যায়। আর ঠিক আমি তখন উঠতে যাই বা আমার হাজব্যান্ডকে ডাকতে যাই, কিন্তু আমি পারি না ডাকতে, যে ওঠো দেখো তো কে এখানে দাঁড়িয়ে আছে, কে দাঁড়িয়ে আছে। দুটো মুখ কি আপনি আলাদা করে মনে আছে? যে দুটো মুখ আলাদা করে, কারণ প্রথমটা যাকে দেখেছিলাম না, মুখটা বেশ পরিষ্কার, মানে ফর্সা বলতে পারো। নেক্সট যাকে দেখেছিলাম একটু শ্যামবর্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্যামবর্ণ। তো অনেক চেষ্টা করলাম হাজব্যান্ডকে ডাকার জন্য, আমি পারলামই না, মানে আমি শক্ত হয়ে যাই, আর আমার কথা বলার শক্তি টক্তি সব হারিয়ে যায় মনে হয় যেন। তারপরে অনেক চেষ্টা করার পর যখন আমি উঠি, ওকে ডাকি, তখন দেখি নেই কিছু। তারপর থেকে কি হয়, আমি না লাইট জ্বালিয়ে ঘুমিয়ে থাকতাম। মোটামুটি একই রকম ওখানেও তাই হয়েছিল, ওঠার পর আবার ছিল। হ্যাঁ, ওঠার পর আবার ছিল না। আর ওটা ছিল মাথার উপরের দিকে, মাথার পেছন, আর এটা ছিল পায়ের সামনের দিকে, একটু ডিস্টেন্স। ও বাবা, তার মানে তো চোখ খুললেই আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, চোখ খুললেই দেখতে পাচ্ছি যে, আর স্টিল দাঁড়িয়ে। আর সব থেকে বেশি ভয় পেয়েছে, একদম তোমার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে, একদম মানে স্টিল, বুঝতে পারছো? নড়ছেও না, চড়ছেও না, আর তোমার দিকে দৃষ্টি দিয়ে রাখছে, মানে কতটা মানে কতটা ভয়ঙ্কর ব্যাপার এটা। কিন্তু তারপর থেকে আমি রিয়েলাইজ করলাম যে ভূত বলে তো কিছু থাকে না, কিন্তু আত্মা বলে কিছু থাকে, আর যেটা তোমার ক্ষতি ছাড়া ভালো করে না। মন্দ আত্মা বলেই আমি বিশ্বাস করতাম না এগুলোতে, মন্দ আত্মা, ভূত বা এগুলোতে বিশ্বাস করতাম না। কিন্তু এই জিনিসগুলো যখন আমার লাইফে ঘটলো, আমি বিশ্বাস করতে শুরু করলাম যে না, আত্মা বলে কিছু থাকে। একটু মানে প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যেরকম ওই ফ্যাক্টরির ঘটনাটা বললেন, যে ওটার একটা হিস্ট্রি ছিল, যে একজন ম্যানেজারের বউ মারা গিয়েছিলেন। আপনার শ্বশুর বাড়িতে তো এরকম কিছু? আমার শ্বশুর বাড়িতে এরকম কিছু কোনোদিনই ঘটেনি, কিন্তু পরে শাশুড়িরা গল্প করতেন যে আশেপাশের পরিবেশটা খুব একটা ভালো ছিল না আর কি। যেরকম আগের দিনে শিলিগুড়িতে যেরকম ছিল আর কি, মার্ডার হতো, খুন কামারি হতো, সব পাড়াতেই ছিল এটা মোটামুটি। তো বলতো আশেপাশে এরকমই আগে হতো, কিন্তু আমার শ্বশুরবাড়ির ঠিক যে জায়গাটায় সেই জায়গাটায় এরকম কিছু ভৌতিক ঘটনা, মানে কেউ মারা গেছে বা কেউ সুসাইড করেছে, এরকম কিছু কোনোদিন হয়নি। আচ্ছা আচ্ছা, এরকম কিছু হয়নি। কিন্তু এটা আমি তারপরে যাই হোক, হাজব্যান্ডকে তো তখন বলতে সকালে উঠে বললাম, তো হাজব্যান্ডকে যতবারই বলি না, ও এড়িয়ে যায়। ও ভাবে মনে হয় আমি হয়তো ভুল দেখছি বা ভুল বলছি বা এরকম কিছু, মানে ওই মনের ভুল হতে পারে, মনের ভুল হতে পারে, এরকম করে বলছিল। যাই হোক, তো এভাবেই গেল। তবু না আমার মধ্যে না, তারপরের থেকে কিছু না
মানে খটকা লাগতো যে কি ব্যাপারগুলো কি হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না যে কী। ভূত তো না, কিন্তু জিনিসটা কি, কিছু বলতে চাইছে আমাকে কিছু, কেন আমি এগুলোর খুব মানে মাথার মধ্যে আমার খুব ঘুরতো। আর আমি কারো কাছে এটা সেইভাবে শেয়ার করতাম না, হাজব্যান্ডকে শুধু বলেছি বা কে কীভাবে নেবে জিনিসটাকে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে বেশ কয়েক বছর গেল এইভাবে। হঠাৎ একদিন রাত্রিবেলায়, মাঝরাতে, সবই ঘটনাগুলো মাঝরাতে, তো আমার হাজব্যান্ড দেখি বারান্দায় খাটে বসে কাঁদছে খুব জোরে জোরে। একসাথে শুয়েছিলাম, কিন্তু হঠাৎ দেখি মা বারান্দায় খাটে গিয়ে বাথরুমে গিয়েছিল, বাথরুম থেকে এসে বসে কাঁদছে। আমি বলছি কান্নার আওয়াজ পাচ্ছি, আমি ঘরে শুয়ে এসে কী হলো, কে কাঁদছে? ছেলেমেয়েরা তো কাঁদছে না, ওরা তো শুয়ে আছে, তাহলে কাঁদছেটা কি? আমার শাশুড়ি হরমর করে উঠে গেল। আমি আজকে দেখি আমার হাজব্যান্ড খাটে বসে কাঁদছে। আমি বলছি কী হলো, কাঁদছো কেন? বলে কি আমাকে না নিয়ে যাবে বলছে। কে নিয়ে যাবে? ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে। আমি বলছি কে দাঁড়িয়ে আছে? ওই যে মহিলাটা আমাকে বলছে নিয়ে যাবে, আমাকে কিন্তু মেরে ফেলবে বলছে, আমাকে ডাকছে, আয় 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 করে ডাকছে। আমি বলছি কোথায়? বলে ওই যে ওখানটায়। আমি বলছি কোথায় বলো? ও দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। ও বলছে যে ওখানে দাঁড়িয়ে আছে আর আমাকে ডাকছে, আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে। আর ও রীতিমতো চোখ ঠোক মানে পুরো বড় হয়ে গেছে, মানে ওর চেহারাটাই বিভৎস, হাজব্যান্ডের চেহারাটাই বিভৎস হয়ে গেছে, প্রচণ্ড ভয় পেয়ে গেছে। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে ভয়। ও মনে হয় যেন একদম বাথরুমে গেছিলো, বাথরুম মানে ওখানেও দেখেছে জিনিসটা, ও একটা ও মহিলাকে দেখেছে, কিন্তু ও ওইভাবে যেভাবে আমি দেখেছি সেভাবে দেখেনি, কিন্তু একটা মহিলা দেখেছে, মানে যাকে যে ওকে ডাকছে যে চল তোকে আমি নিয়ে যাবো। আপনি যে দেখেছিলেন আপনার শ্বশুরবাড়িতে যেটাই দাঁড়িয়েছিল আর কি, সেটা তো মহিলাই? সেটা না, ওটা পরের যেটা দেখেছিলাম সেটা না, ওটা আমি অনুভব করতে পারি না যে মহিলা ছিল না পুরুষ ছিল, কিন্তু প্রথমটা আমি বুঝতে পেরেছিলাম যে মহিলা ছিল। তো তারপরে তোকে বললাম তো কোথায় তোমাকে? বলে না আমাকে কিন্তু মেরে ফেলবে, আমি কিন্তু আর বাঁচবো না, এইভাবে বলে চিৎকার করে করে কাঁদছে ও। কান্নার আওয়াজটা তো প্রথমে আমরা শুনতে পারলাম কোনো একজন কে কাঁদছে, বা কে আমার হাজব্যান্ড কাঁদছে তো বুঝতেই পারিনি। তারপরে যখন এসে দেখলাম না, পুরো রীতিমতো চোখ দিয়ে জল পড়ছে অজোরে, এমন কান্না কাঁদছে ও। আর এতটাই ও মানে ভয় পেয়ে গিয়ে না সারা শরীর জানি কিরকম হয়ে গেছে, মুখ ঠুক চোখ ঠুক সব বড় বড় হয়ে গেছে। বলছে আমাকে আর ছাড়বে না, বলছে আমাকে নিয়ে যাবে, মেরে ফেলবে বলছে। তো যাই হোক, অনেক কষ্টে ওকে, মানে সে ঘরেও যাবে না, এমন অবস্থা আমার হাজব্যান্ড ঘরেও ঢুকবে না, ঘরে ঢুকতেও ভয় পাচ্ছে, আতঙ্ক টাইপের। হ্যাঁ, তো অনেক কষ্টে যাই হোক ওকে ওখানে বসে জল ঢল খাওয়ালাম, বুঝালাম অনেক কিছু। আর দরজাটা খোলা রেখে দিয়েছে, ও দরজাও বন্ধ করছে না, বাথরুমে যাওয়ার যে দরজাটা, বারান্দার দরজাটাও বন্ধ করছে না, সেই সাহসটুকু নেই। তারপর যাই হোক অনেক কিছু করে জল ঢল খাইয়ে ঠাইয়ে অনেক করে আমি মানে ঘরে নিয়ে গিয়ে ঘুমাচ্ছি, আর না কিছুতেই বারবার উঠে একই কথা বলছে, আমাকে কিন্তু মেরে ফেলবে। আমি বলছি কে? ওই যে আর ও ঠিক মহিলাই বলে যাচ্ছে, এভাবেই বলে যাচ্ছে। যাই হোক, তারপর তো গেল এইভাবে বেশ কয়েকদিন। তারপর থেকে না আমার হাজব্যান্ডও না খুব ফিল করতো অনেক কিছু, ও ওরকম একটু মানে ওর মধ্যে পুরুষ মানুষ যে ভীতু হয়, ওকে দেখলাম জানলাম, তারপর থেকে না ওর মধ্যে খুব ভয় ভীতিটা চলে আসছে। ও সহজে রাতে উঠতে চায় না, ডাকলে পরে উঠবে না, এই জিনিসগুলো খুব ওর মধ্যে মানে এতটাই ও ভয় পেয়ে গেছিলো, এতটাই শখ হয়ে গেছিলো না ব্যাপারটার পরে, মানে খুব ভয়। তারপরে কী হলো, যেমন ও বেশি রাতে বাইরে থাকতো না, তাড়াতাড়ি বাড়িতে চলে আসতো এরকম। তো যাই হোক, এগুলো তো এভাবেই চললো। তারপর কিন্তু দিন যত গেল না, আমার মধ্যে ফিলিংসটা আরও বাড়তে থাকলো, আমি যেন কাউকে অনুভব করতে পারতাম ঘরের মধ্যে। যখনই রাতে একা শুতাম, বিশেষ করে যখন একা শুলে কিছু না কিছু ফিল করতাম, যেন কেউ যেন খাটে উঠলো, কেউ যেন পাশে গিয়ে শুলো। এটা আমি সত্যি ফিল করেছি, এটা একদম বানানি কথা না, বেশ বহু বছর আমি এগুলো ফিল করেছি। কিন্তু তারপরে কী করে আমি ভাবছি কী হচ্ছেটা কি আমার লাইফে, আমি সেটাই ভাবি মাঝে মাঝে, কী হচ্ছে এটা, এগুলো কেন হচ্ছে, কি হচ্ছে, মানে কেউ তো একজন যে হয়তো আমার ক্ষতি করতে চাইছে। তারপরে আমার ছোটো মেয়েটা তো এখন অনেক বড়ই, ও তো এখন 23 বছর, ওরও জীবনে ও আমাকে বলতো মা কাউকে আমি দেখতে পাই, কে না কেউ তো আছে, ও বলে কেউ তো আছে আমার ঘরের মধ্যে। আচ্ছা, এই যে দুটো ইনসিডেন্ট হলো আর কি, মানে আমি বলছি আপনার শ্বশুরবাড়ি আপনি দেখলেন, এবং তারপরে আপনার হাজব্যান্ডের যেটা অদ্ভুত টাইপের সিচুয়েশন, মানে সেটা বলা যায় না। যাই হোক,
এবং আপনার মেয়েও, ছোট মেয়েও ফিল করা, হ্যাঁ। আপনারা কোনোদিন এটাকে মানে এটা একটা রেমেডি বা মানে কাউকে মানে আপনি খ্রিস্টান মানে ওই প্রেয়ার করা বা এসব, হ্যাঁ না, তারপরে ঘরের প্রেয়ার করতাম আমি। তা এগুলো কি হয়, আমি দেখুন এগুলো সবাইকে বলা যায় না এইভাবে। হ্যাঁ, তো পাস্টার বাবুকে আমি ওইভাবে না বললেও আমি আমার হাজব্যান্ডকে বলেছি, আমি নিজের থেকে প্রেয়ার করেছি ঘরে বসে, বাইবেল পড়ে প্রেয়ার করেছি। প্রেয়ার করলে পরে, বাইবেল পড়লে পরে ওই অনুভূতিগুলো সহজে মানে, তারপরে কিছুদিন বন্ধ থাকে, হঠাৎ করে দেখি আবার শুরু হয়। মানে এটা আমি আমার বৈবাহিক জীবনের আগে কোনো দিন ফিল করিনি। মানে এই বাড়িতে আসার পরে বিয়ের পর থেকে আমি। শ্বশুর বাড়িতে কি শুধু আপনি, আপনার হাজবেন্ড আর আপনার? না, আমার শ্বশুর শাশুড়ি, আমার 2 মেয়ে, ওনারাও কি? না, ওরা কোনোদিন ফিল করেনি। এটা বেশি ফিল করতাম আমি। এমনকি আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই অবস্থায় আমি কিন্তু এরকম ফিল করেছি। ও বাবা। তো তারপরে তো মানে এখন দেখছি আমার ছোট মেয়ে, ও বিগত 1 বছর আগেও ঠিক ও এতটাই এগুলোর মধ্যে ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলো, ও রাতে ঘুমাতে পারতো না, উঠে বসে থাকতো, মা কেউ যেন আছে, জানো মা, ও লাইট জ্বালিয়ে শুয়ে থাকতো আর বলছে মা কেউ তো আছে। মানে আজকে আপনার ছোট মেয়ের বয়স 23 বছর, মানে আজকে 23 বছরের বেশি ধরেই আপনি এই জিনিসটা আমি কিন্তু নিয়েই চলছি। কিন্তু প্রায় হয় আমার কাছে, মাঝখানে ভাবো বিগত কয়েক বছর হয়তো স্টপ থাকে, কিছু হয় না, কিন্তু তারপরে আবার। তো আমি ভাবছি কি হচ্ছে এটা, আমার সাথেই কেন হচ্ছে, আর তো কেউ না। তারপর দেখছি এখন আমার ছোট মেয়ে, আমার হাজব্যান্ডের সাথে একবার তো ঘটনাটা ঘটে গেল অত বড়, কিন্তু তারপরে ওর মুখ থেকে আর আমি কিছু শুনিনি, কিন্তু তবে ওর মধ্যে একটা ভয়ভীতি আমি অনুভব করতে পারি। ও সহজে বাইরে যেতে চায় না, রাত হলে বাড়ি তাড়াতাড়ি চলে আসে, বেশিক্ষণ রাতে বাইরে যায় না। কিন্তু এই যে আমার সাথে যে অনবরত হয়ে যাচ্ছে ব্যাপারগুলো, আমি আজও ফিল করি যে যখনই আমি একা ঘরে ঘুমাবো, আমার এখন ঘুমোতে ভয় লাগে একা ঘরে। তখনই হয়তো মনে হয় কি কেউ তো মানে একদম স্পষ্ট বুঝতে পারি কেউ খাটে উঠে পাশে গিয়ে শুলো। আমি অনেক সময় উঠে কি আমার হাজব্যান্ড শুলো নাকি, অনেক সময় বারান্দা শোয়, তো দেখি যে না, ও তো বারান্দা শুয়ে ঘুমোচ্ছে, তাহলে কে? এই জিনিসটা আপনি যে ফিল করেন, এটা কি কারোর বাড়িতে গেলেও আপনি ফিল করেন না? শুধু কারো বাড়িতে না, আমি আমার বাড়িতেই ফিল করি। এটা শ্বশুর বাড়িতেই এই ফিলিংসটা আমার হয়, কিন্তু কারো বাড়িতে, আমি আমার বাবার বাড়িতে যাই, আমি অনেক সময় ঘুরতেও যাই, কিন্তু তখন মনে মধ্যে একটা আতঙ্ক থাকে কি জানি রাতে যদি আমার, কিন্তু হয় না, কিন্তু বাড়িতেই হয়। বাড়িতে যখন আমি বিশেষ করে একা ঘুমোতে যাই না, তখন এই জিনিসগুলো উনি বলছে তো যে আমাকে বলছিলেন উনি যে প্রেয়ার করলে হোলি ওয়াটার দিলে কিছুদিন হয়তো একটু বন্ধ থাকে, আবার এরকম হয়। তো তারপরে তখন এখন একটা রিয়েলাইজ করি যে কিছু তো একটা মন্দ জিনিস আছে যেটা ক্ষতি করতে চাইছে কিন্তু পারছে না। আর আমি দেখলাম যে যারা একটু দুর্বল মনের হয়, আমি দেখলাম তাই যে তাদেরকে বেশি অ্যাটাক করে। আমি যখন দুর্বল হয়ে পড়ি না, তখনই দেখি এই জিনিসগুলো আমার মধ্যে বেশি কাজ করে। কিন্তু আমি স্টিল বুঝতে পারি কেউ না কেউ তো আছে, কাউকে তো আমি অনুভব করি, কেউ যে আমার ক্ষতিটাই চাইছে, কিন্তু ভালো আমার চাইছে না। কিন্তু যখনই আমার মানে পরিস্থিতি খুব খারাপ হয়, যখন আমি ভেঙে পড়ি, তখন ঠিক জিনিসগুলোকে কিন্তু আমি যখন খুব আনন্দে বা ভালো থাকি, তখন কিন্তু ওইগুলো অত বোঝা যায় না। কিন্তু তা মেয়েদের সাথে যুক্তিতর্ক হয়, হ্যাঁ আত্মা বলে, কিন্তু আমি এখন বুঝি না আত্মা বলেও কিছু আছে, মন্দ আত্মা বলেও কিন্তু কিছু কাজ করে। আমি তাই সেটা আমার লাইফে আমি সত্যিই বুঝতে পারলাম। হয়তো সেটা আমাকে সেভাবে ক্ষতি করেনি, কিন্তু আছে এখনও স্টিল। বেশ কয়েক মাস আগেও আমি এটা কিন্তু অনুভূতি করেছি যে এরকম। আর আমি ওই যে একদম আমি কিন্তু সজাগ অবস্থায় যেটা অনুভব করি না, সজাগ অবস্থায়, যে না ঘুমের ঘরে কিছু ফিল করছি না, কিন্তু একদম পুরো জাগা অবস্থায়। তো এইভাবেই চলছে। হঠাৎ করেও আবার ঠিক এরকম আমার এক রিলেটিভের কাছ থেকেও আমি শুনতে পেলাম যে ওর লাইফেও ঠিক এরকম একটাই ঘটনাই ঘটেছে। ও ঠিক বাড়িতে এরকম ওদের লাইফে ঘটনাটা বলতে কি, ওদেরও ঠিকঠাক জীবনযাপন চলছিল, হঠাৎ ওদের লাইফেও না নানা রকম ক্রাইসিস দেখাতে শুরু করলো, শারীরিক নানা রকম অসুবিধা, অসুস্থতা, অনেক কিছু। তো ওরাও বুঝতে পারছে না কি হচ্ছে। তারপরে ওর মেয়েও ভয় পায়, মাঝে মাঝে ভয় পাচ্ছে, ওর মেয়ে একা থাকতে চায় না। ওর ছেলের বউ, সেও ওরকম মাঝরাতে ও ভয় পায়, ও একা ঘরে থাকতে চায় না। তো ও বলছে যে কী হচ্ছে বৌদি, আমি ঠিক বুঝতে পারছি না। ও আমাকে শেয়ার করছিল যখন, তো ও বললাম প্রেয়ার করলাম, সব করলাম, কিন্তু তবুও মেয়ে খুব ভয় পায়। আগে তো কোনো দিন মেয়ে ভয় পেত না, এখন খুব ভয়, একা থাকতেই চায় না। ও কিছু ফিল করে,
কেউ আছে, বলে যখন বসি মানে পাশে গিয়ে বসলো, যখন হাঁটি মানে সাথে সাথে হাঁটছে, এরকম করে ফিল করছে। ওর বউ সেম, ছেলের বউ তাই বলছে, আমিও যখন বিছানায় গিয়ে শুই মনে হয় যেন পাশে গিয়ে শুলো। মোটামুটি বাড়িতে সবাই ফিল করছে। হ্যাঁ, সবাই এরকম ফিল করছে। তো প্রথমে ওর মা ফিল করছিল না, পরে ওর মা যখন শুনলো না, ওর মাও জিনিসগুলোকে বললো আমি হয়তো ফিল করতো কিন্তু অতটা হয়তো ক্যাজুয়ালিভাবে নেয়নি, কিন্তু গুরুত্ব দিত না। যাই হোক, তো একদিন বলছে যেরকম দুপুরবেলা শুয়ে আছি, কেউ ছিল না, ও ছিল আর ওর হাজব্যান্ড ছিল, মেয়ে ছিল না, ছেলের বউ ছিল না। তো শুয়ে আছি, তো ও এক রুমে শোয়, ওর হাজব্যান্ড এক রুমে শোয়। তো অনেকটা ডিস্টেন্স দুটো রুমের মাঝখানে, কিচেন আছে, আবার হল রুম আছে, ওই পাশে একটা এই পাশে একটা। তো শুয়ে আছে, বললো শুয়ে আছি, হঠাৎ আমি চোখটা খুললাম, মনে হলো যেন কেউ দেখছে আমার কুকি মেরে। তো বললো অনেক সময় ওর হাজব্যান্ডের নাম দিয়ে বললো কি যে অনেক সময় তো আমাকে দেখতে আসে আমি ঘুমোচ্ছি কিনা, আর ওর রুমের পাশে বাথরুমটা, বা বাথরুম করতে এসে দেখে। তো ভাবলো হয়তো বাথরুম করতে এসে আমাকে দেখছে হয়তো। তো ও শুয়ে আছে বললো এতক্ষণ ধরে বাথরুম থেকে তো বেরোনোর আওয়াজ পেলাম না। তো ও আবার না তাকালো দরজার দিকে, দেখে যে পুরো একটা মুখ, মানে পুরো ঝলসে যাওয়া মুখ, আগুনে ঝলসে যাওয়া যেরকম মুখ হয় না, ওরকম পুরো একটা মুখ, পাটাও ঠিক ওরকম ঝলসে গেছে। ও ভেবে ওর দিকে তাকিয়ে দেখছে, আর ও রীতিমতো ভয় পেয়ে উঠে ধর্মড় করে উঠে দেখে যে নাই। আর গিয়ে দেখে ওই রুমে ওর হাজব্যান্ড ঘুমিয়ে আছে, কিন্তু হাজব্যান্ড কিন্তু ওঠেনি। তো যাই হোক, এটা নিয়ে তো ওদের মধ্যে মানে বেশ কয়েক মাস ধরে এগুলো চলছিল, ওরা কি করবে না করবে। সেও পরিষ্কার চেহারাটা দেখেছে? হ্যাঁ, সে পরিষ্কার পুরো বললো আমাকে যে রীতিমতো মানে মুখটা পুরো ঝলসে গেছে, যেরকম পুড়ে গেলে এরকম ঝলসে যায় না, চামড়াগুলো ঝুলছে ওরকম বললো। বৌদি এটা বিশ্রী রকমভাবে মুখ একটা, মানে এতটাই ভয়। আর শুধু মুখটা না, পাটাও দেখেছে, পাটাও সেম ওরকমই কালো, ওরকম ঝলসে যাওয়া। ও তখন তো দৌড়ে দেখলো হাজব্যান্ড তো ঘুমিয়ে আছে, তাহলে ওটা কে? তারপরে ওগুলো নিয়ে ওরা আলোচনা করলো বাড়িতে যে কি ব্যাপার হচ্ছে, তাহলে কি হচ্ছে, কেন এরকম হচ্ছে, এর আগে তো কখনো হয়নি, হঠাৎ করে এরকম। সবারই শরীর খারাপ, কেউ না কেউ অসুস্থ হচ্ছে নানা রকমভাবে। তো ওরা ওরকম পাস্টারকে বললো, প্রেয়ার করলো, কিন্তু সবাই তো সমান মনের মানুষ হয় না, কারো বিশ্বাসটা তো অন্য ক্ষেত্রে। হ্যাঁ, তো ও কারো কাছে হয়তো গিয়েছিল, তো সেখানে নাকি ওকে বলছে তুমি কোথাও গিয়েছিলে, তোমার আর অন্য কোথাও বাড়ি আছে, সেভাবে বলছে হ্যাঁ আমার বাড়ি আর এক জায়গায় বাড়ি আছে গ্রামে। তো বললো তুমি ওখানে থেকে কিছু নিয়ে আসছো? বলে এখান থেকে তো অনেক কিছুই আনি। বলে মনে করো এমন কিছু জিনিস আনছো যার সাথে ওই আত্মাটা ওখান থেকে এখানে চলে আসছে। হ্যাঁ, তাই বলছে। তো চিন্তা করলো কি আনছি। তারপরে বললো যে ওর ভাসুর ও শ্বশুরবাড়িতেই মারা গেছিলো, যে গ্রামের বাড়িতে ভাসুর মারা গেছে, মারা যাওয়ার পুরো একটা দিন বডিটা বাড়িতে পড়েছিল। তারপরে ওরা খবর পেয়ে তো রাতারাতি যেতে ওদের তারপরের দিন সকাল হয়ে গেছে। মানে অ্যাটেন্ড করার কেউ ছিল না? একজন দেখতো, একজন দেখভাল করতো, কিন্তু সে তো খাবার টাইমে খাবার দিয়ে চলে যেত, কিন্তু কখন ওর ভাসুর মারা গেছে, কোন টাইমে কীভাবে কেউ জানে না। তো যাই হোক, তারপরে তো ওরা গিয়ে সে বডি নিয়ে ওরা বিরিয়াল দিয়েছে, ঠিয়েছে, কিন্তু ওখানে কোনো প্রেয়ার ঠেয়ার ওরা কিছু করেনি। তাই বলছে তো হয়তো আত্মাটা ওখানে ঘুরে বেড়াচ্ছে। এবার বলছে আমি গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে একজোড়া জুতো নিয়ে আসছিলাম ঘরে পরার জন্য। এবার তখন ওই লোকটা বলছে যে জুতোর মধ্যে দিয়ে ওই আত্মাটা চলে আসছে, কিন্তু তো ওনার সঙ্গে ওই বাড়িতে চলে আসছে। হ্যাঁ, ওই বাড়িতে চলে আসছে। হ্যাঁ, তো যেহেতু ভাসুর ছেলে মেয়েদের খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো, আর বিশেষ করে তোর মেয়ে বেশি অনুভবটা করতো যে কেউ তো আছে, সাথে সাথে চলছে, বসছে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে ওদের বাধ্য হলো ওরা বাড়িটা ছাড়তে, ওরা পারলোই না থাকতে আর ওই বাড়িটা ছেড়ে ওরা এখন অন্য বাড়িতে তারপরে গেছে, শিফট করেছে অন্য বাড়িতে। সেখানে আর কোনো উৎপাত নেই? না, সেখানে আপাতত তো কোনো উৎপাত নেই। তো ওইখানে যেহেতু ওই বাড়িতে ওর ভাসুরও এসেছিলো, যখন জীবিত অবস্থায় ছিল ওই বাড়িতে এসেছিলো যেখানে ওরা ছিল, এখন তো নেই। তাই বলছি যে আত্মা বলে কিছু তো আছে, যেটা ক্ষতি করে, উপকার তো কিছু করে না। মানে সিচুয়েশনসগুলোই বড় অড, মানে সে আপনার ওই ফ্যাক্টরির এক্সপিরিয়েন্সই হোক, আপনার শ্বশুরবাড়িতে যেটা আপনি ফিল করেছেন, আপনার হাজব্যান্ড একটা সিচুয়েশন, এবং তারপরে তো
এখন শুনছি যে আপনার হ্যাঁ, ছোট মেয়েও feel করে। ওরও অনেক এরকম ঘটনা ওর জীবনে আছে। ও না, অনেক কিছুই তো আছে যেগুলো মানে এক্সপ্লেনেশনের বাইরে। হ্যাঁ, বাইরে, সেটাই, এটা ঠিক কথা। ওগুলোকে এভাবে এক্সপ্লেন করা যায় না, একদমই যায় না। কিন্তু একটা জিনিস যে আপনি বলছেন যে আপনাকে ক্ষতি করতেই এসেছে বা ক্ষতি করে বা ইয়ে, কিন্তু তেমন ভাবে তো এখনো মানে কোনো কিছু করেনি না, করেনি। জানি না, আমি শুনতে আমার একটা মনে হচ্ছিল যে আপনি যখন একটু লো ফেজে থাকেন বা যখন মনে দুঃখ হয় বা সেরকম হয়, তখনই আপনি এই সাইটিংগুলো হয় আপনার, তখনই আপনি দেখেন। হতে পারে যে সে হয়তো পাশে এসে দাঁড়াচ্ছে বা আই ডোন্ট নো। মানে আমার তুমি কি সাহারার কথা বলছো? আমি জানি না, আমার না, সাহারার ব্যাপারটা বোধহয় খুব একটা না, কেননা উনি গল্প শুরু হওয়ার আগে কথা হচ্ছিল, তখন উনি বলছিলেন যে ওনার এই ব্যাপারটা নিয়ে একটু বাজে অভিজ্ঞতাও একটা আছে। এরকম একটা আছে অভিজ্ঞতা, সেটা তো বলা যায় না সব কিছু না ওইভাবে, কিন্তু আমি ফিল করেছি এটা আমার কাছে একদমই মানে কি বলবো, একদম থমকে দেওয়ার মতো যে ঘটনাটা ঘটেছে। মানে এটা আমি আমার হাজবেন্ডের সাথেও শেয়ার করতে পারি। উনি এত খুব হতাশ হয়ে গেছিলেন। মানে এটা কি হলো, মানে এতটাই বাজে একটা ফিলিংস। আমি প্রথমে হয়তো ভাবতাম হয়তো ভালো, কিন্তু না, যতদিন গেছে দেখছি ভালো কিছু না, কিন্তু ভালো কিছু না, কিন্তু মানে সেটা ওরা মানে এরকম যে ওর বসে আমাকে করতে চাচ্ছে, এরকম ব্যাপারটা আর কি। যাতে আমি এটা হচ্ছে আমি যেটা মনে করছি তার একেবারেই অপোজিট। কিন্তু এখানে আবার দুটো ব্যাপার আছে। আচ্ছা থাক, সেটা অফ ক্যামেরা, ঠিক আছে। সো কেমন লাগলো আপনাদের এই 3টে ঘটনা আমাদেরকে ওই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, এবং যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। দিদি, অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং এই 3টে ঘটনা শোনানোর জন্য। ভালো থাকবেন। হোপফুলি এগুলো আপনি যত না দেখেন এবং যত এই ধরনের জিনিস আপনার আশেপাশে না ঘটে ততই সাবধানে থাকবেন। সো আপনারাও সাবধানে থাকবেন এবং জুড়ে থাকবেন আমাদের এই চ্যানেলের সঙ্গে, যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।